রাস্তা করা হয়েছে মানুষের চলাচলের জন্য, সেটা কিন্তু ভাড়া দেওয়ার জন্য না, অবৈধতাই যেন বৈধতা পেয়ে গেছে। সরকার এত মেগা প্রজেক্ট নিয়ে কি করবে যদি আমাদের খাবারই না দিতে পারে? খাল ভরাট করে করে যে যখন যা পেরেছে সব দখল করে নিয়ে নিচ্ছে। অটোরিকশার কোথায় দাঁড়াইতে হবে সেটা অটোরিকশা নিজেই জানে। ফুটপাথ আমাকে তো চলতে দিচ্ছে না, তাহলে কি আমি আলটিমেটলি রাস্তা দিয়ে চলবো? এই যে দেখেন এই পাশে ওই রাস্তাটা ফুটপাথের মাঝখানে একটা বেঞ্চ এবং বেঞ্চে দুজন বসে আছে। এই বেঞ্চটাতে এমনভাবে দুজন বসে আছে যে ওই রাস্তা থেকে এই পাশে হেঁটে যাওয়ার মতো স্কোপ নাই। তাহলে এই ফুটপাথটা কেন দেওয়া হয়েছে? তো এটা বোঝানোর জন্য আপনাকে বললাম যে ফুটপাথ আমাকে তো চলতে দিচ্ছে না, তাহলে কি আমি আলটিমেটলি রাস্তা দিয়ে চলবো? রাস্তা দিয়ে যদি আমি চলি তাহলে আমি অ্যাক্সিডেন্ট করব। তো আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে এটা কি একটা দেশের মানুষের নাগরিক অধিকার না যে আমি এখান দিয়ে হাঁটবো? সেটা না করে নিজ দিয়ে নেমে আমি অ্যাক্সিডেন্ট করছি, তার মানে এটা আমার নাগরিক অধিকারকে নষ্ট করছে। একটা রাস্তা করা হয়েছে মানুষের চলাচলের জন্য, সেটা কিন্তু ভাড়া দেওয়ার জন্য না। আপনার ভাড়া দেওয়ার জন্য অনেক প্লেস আছে, আপনাদের বেশি দরকার হলে ডিওএইচএস-এর ভেতর থেকে কিছু জায়গা নিয়ে নেন নিজেরা। সরকারকে বলেন ডিওএইচএস থেকে এক গাঁটটি জায়গা নিয়ে ওইখানে হকারদের পুনর্বাসন করে দিতে। অনেক জায়গা পড়ে আছে ডিওএইচএস-এর ভেতরে, ওগুলো কোনো ইউজ হয় না, নিয়ে নিতে বলেন। তা আমাদের যেটা নাগরিকের, যেটা আমাদের দেশের সাধারণ মানুষের, সেখানে কেন আপনারা হাত দিবেন? সেখানে তো আপনারা হাত দিতে পারেন না। আপনাদের নগর ভবনে গিয়েছিলাম প্রশাসকের সাথে কথা বলতে, তিনি বললেন উমুক রাস্তায় করেছি। রাস্তা না ব্যবহার হয় না, তো যদি রাস্তা ব্যবহার হয় না তাহলে রাস্তা হয়েছে কেন? যে রাস্তা ব্যবহার হয়নি সে রাস্তা হয়েছে কেন? এটা তো রাস্তা হওয়ার কথা না যদি ব্যবহার না হয়। এইরকমভাবে ব্যবহার হয় না এই শব্দটা বলে বলে ঢাকায় দেখেন এখন কোনো খাল নাই, খাল ব্যবহার হয় না, তাই খাল ভরাট করে করে যে যখন যা পেরেছে সব দখল করে নিয়ে নিচ্ছে। ঢাকায় কি দেখেন খাল নাই? এই যে ধানমন্ডির এখান থেকে কিন্তু লেকটা ছিল, লেকটা কিন্তু সেই বুড়িগঙ্গার দিকে গিয়েছিল, কিন্তু এখন দেখেন কোথাও নাই। এই আমি তো পুরান ঢাকার অধিবাসী, আমাদের এখানে অনেকগুলো পুকুর ছিল, তারপরে একসময় বললো কি পুকুর লাগে না, তাই সব পুকুর ভরে ফেলছে। দেখেন জলাবদ্ধতায় আমরা তো ভুগলাম, অনেক বছর জলাবদ্ধতায় ভুগলাম, মাঝখানে একটু কমেছিল কিন্তু এখন আবার সেই জায়গাতেই চলে আসছে, কারণ মানুষ বাইরে থেকে আসতেছে। আমাদের নিয়ম শৃঙ্খলা তো ওরা জানে না, আমাদের ঢাকার প্যাটার্ন ওরা জানে না, যে যেখানে যা পারে তাই ফেলে দেয়। এদের একটা কিছু খাইলো ফেলে দিল, একটা কিছু করলো ফেলে দিল। গ্রামে যেরকম, মানে গ্রামে তো এইরকম যে সব কিছু খোলামেলা আছে, ধরেন একটা কলার ছিলকা খেয়ে দূরে একটা ফেলে দিল, ওই কলার ছিলকাটা মাটি শোষণ করে নেয়। তো ঢাকায় তো সে সুযোগ নাই, ঢাকায় তো পিচ ঢালা রাস্তা, এখানে তো শোষণ করার কোনো স্কোপ নাই। তো অটোরিকশার কোথায় দাঁড়াইতে হবে সেটা অটোরিকশা নিজেই জানে না, অটোরিকশা কীভাবে চলতে হবে সেটা সে নিজেই জানে না। তো অটোরিকশা, প্রথম কথা হচ্ছে আমাদের এনার্জি লস হচ্ছে। নগর ভবনে আমরা বলেছিলাম যে 70% 75% বিদ্যুৎ এরা হচ্ছে বৈধভাবে নেয় আর বাকিগুলো স্যার অবৈধ। তিনি বললেন 100%ই অবৈধ, অর্থাৎ সবাই সব কিছু জানে, তারপরে এটা মানে অবৈধতাই যেন বৈধতা পেয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই সব জানে, কোনো স্টেপ নেই। আজকে এবং আগামীকাল 2 দিনই আমরা হচ্ছে এখানে গণস্বাক্ষর নিচ্ছি। সবাই সবার কথা বলে যাক, কার কি সমস্যা হচ্ছে বলে যাক, লিখে যাক এখানে সবার সমস্যার কথা। আমাদের ইচ্ছে আছে গণস্বাক্ষর আজকে এবং আগামীকাল নিয়ে আমরা এগুলো সব নিয়ে যাব হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেখি যে ওখান থেকে কোনো সমস্যার সমাধান পাই কিনা, প্রধানমন্ত্রীর দেখাটাই পাই কিনা, সেটাই হচ্ছে একটা প্রশ্ন। যে আমি একটা দেশের নাগরিক, আমি যদি প্রধানমন্ত্রীর দেখা না পাই তাহলে আসলে কিভাবে কি বলেন? আমার সমস্যা, দেশের মানুষের সমস্যা, আমাদের দেশের বাসীর জন্য, ঢাকাবাসীর জন্য এটা একটা গুরুতর সমস্যা। এটা বনশ্রীতে বলেন, মিরপুর বলেন, মোহাম্মদপুর বলেন, এটা যেখানে বলেন, আজিমপুর বলেন, কোনো জায়গায় আপনি যদি বলেন, এটা ধোলাইখাল বলেন, দোলাইপাড় বলেন, কোনো জায়গারই এই সমস্যার বাইরে না, পুরো ঢাকাটা এই সমস্যার ভেতরে ঢুকে গেছে। জাপানে কিন্তু সরকার ওদের মানুষের তুলনায় অনেক বেশি এই শস্য উৎপাদন হয়, ওরা হচ্ছে অন্য দেশ থেকে কেনেও, তো এই শস্যগুলো কিন্তু ওরা ফেলে দেয়, কিন্তু ওরা এই শস্য নেওয়া বন্ধ করে না কৃষকের কাছ থেকে, কারণ তারা একটা জিনিস বোঝে যে সবার আগে খাবার, তারপরে সব খাই নাই ফালাই দেয় সেটা বিষয় না, কিন্তু আমার জনগণের জন্য খাবারটা রাখতে হবে। সরকার এত মেগা প্রজেক্ট নিয়ে কি করবে যদি আমাদের খাবারই না দিতে পারে? তা সরকারের উচিত খাদ্যটাকে এমনভাবে একটা প্রজেক্টের ভিতরে নিয়ে আসা যেন বাজারের দাম কমে গেলেও কৃষক যেন ন্যায্য দাম পায়। পুরো হচ্ছে দেশ থেকে যদি মানুষ এভাবে করে ঢাকায় চলে আসে তাহলে দেখেন আমাদের ন্যাশনাল ইকোনমিতে একটা ইফেক্ট করে। আপনাকে বুঝতে হবে যে একটা দেশের হচ্ছে
লেবারটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? দেখেন আমাদের লেবার লাগে ইন্ডাস্ট্রিতে, আমাদের লেবার লাগে গার্মেন্টসে, আমাদের লেবার লাগে ফ্যাক্টরিতে, আমাদের লেবার কিন্তু ওই যে কেরু অ্যান্ড কং আছে না, ওদেরও লাগে। আমাদের লেবার ওই আপনার কর্ণফুলী পেপার মিলস, ওদেরও লাগে। তা আমাদের লেবার লাগে না কোথায়, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কিন্তু এমন একটা দেশ, যে দেশ হচ্ছে বৈদেশিক মুদ্রা আমরা যেটা উপার্জন করি সেটার একটা বড় অংশ আসে হচ্ছে রেমিটেন্স থেকে। আমাদের দেশ থেকে আমরা লেবার এক্সপোর্ট করি, এটাকে বলে লেবার এক্সপোর্ট করা। তো আমরা লেবার এক্সপোর্ট করি, যেখানে আমার উদ্ধৃতি মানে যা লেবার আছে অনেক বেশি আছে, আমি এটা এক্সপোর্ট করতে পারছি। সেই দেশে যখন লেবারের অভাবে নিজস্ব ব্যবসা নষ্ট হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে এটা শুধুমাত্র একটা মানে হচ্ছে এমন একটা চক্রান্ত যে একটা দেশকে সম্পূর্ণভাবে নিঃস্ব করে দেওয়ার একটা চক্রান্ত। আপনি যতই লেবারকে আপনি বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন, তাতে আপনার কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে আপনি যে খাবারটা সেটা পর্যন্ত আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, ঠিক আছে? আপনি আর এখান থেকে এক্সপোর্ট করার সুযোগ পাচ্ছেন না। তো আমার এখান দিয়ে আসলে এইখান দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, তো আমার তো থাকছে না, আমার তো রিজার্ভ শূন্যতা নেমে আসবে।